বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃক আয়োজিত বিনিয়োগকারী এবং ক্রেতা পরিষদ ও দর্শকদের অংশগ্রহণে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুষ্ঠানের দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যারা যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক এবং যারা বিনিয়োগকারী আছেন, আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আপনারা জানেন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড একটি সমবায় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান, সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানটি মূলত ডেস্টিনি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে গ্রাহকের সংখ্যা প্রায় 8.5 লাখ বিনিয়োগকারী যারা আছেন। এই বিনিয়োগকারী যারা আছেন সকলেই মূলত এখানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে বিনিয়োগ করেছেন। এই মাল্টিপারপাসে যেহেতু 2012 সাল থেকে আইনি প্রক্রিয়া অর্থাৎ মামলা চলমান আছে, এই মামলার বিষয়ে মূলত বিনিয়োগকারীরা দীর্ঘ লম্বা একটি সময় এই প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার আর্থিক সাপোর্ট বা আর্থিক কোনো সুযোগ সুবিধা পাননি মামলা চলাকার কারণে। সম্প্রতি আপনারা জানেন যে 2022 সালের 12ই মে এই মাল্টিপারপাসের মামলাটি নিষ্পত্তি হয়েছে এবং এই মামলা নিষ্পত্তির বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে এবং বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা দর্শক আছেন সকলে অধীর আগ্রহ বসে আছেন। যারা বিনিয়োগ করেছেন তারা তাদের বিনিয়োগের কি হচ্ছে বা কেমন হচ্ছে বা কি করবে তারা সে বিষয়ে জানার জন্য। দর্শক, এই বিষয়ে আপনারা বিস্তারিত জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন নতুন যে ব্যবস্থাপনা কমিটি হয়েছেন, এই ব্যবস্থাপনা কমিটির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। আজকে আমরা তার সাথে কথা বলবো। জনাব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকে অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক এবং যারা দেখছেন, আপনাদেরকে সকলের প্রতি একটা বিষয় বিনীত রিকোয়েস্ট করব যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আপনারা চাইলেই আপনাদের অন্য যারা যারা আছেন সকলের কাছে আপনারা শেয়ার করে দিতে পারেন এবং যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, সকলে দেখার জন্য আপনারা চাইলে শেয়ার করতে পারেন, মূল্যবান মতামত প্রদান করতে পারেন এবং আপনারা চাইলেই আজকে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান প্রশ্নটুকু করবেন, যে প্রশ্নের মাধ্যমে অন্যরা জানতে পারবেন। শুরুতে আমরা আজকের যে নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেটা সর্বপ্রথম যাত্রা শুরু করেছিল 2005 সালে। 2005 সালে শুরু করার পর বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যেখানে সমবায়ের পক্ষ থেকে প্রায় 2 লাখের উপর মাল্টিপারপাস আছে। ডেস্টিনি মাল্টিপারপাস কেন ব্যতিক্রম এবং এই মাল্টিপারপাসের লক্ষ্য উদ্দেশ্য কি, এটি যদি যারা 8.5 লক্ষ বিনিয়োগকারী আছেন এবং দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলেন। জি, ধন্যবাদ আবুল হাসান ভাই আপনাকে আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আজকে যারা আমাদের এই প্রোগ্রামটি আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন এবং শুনবেন, তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। অনেক দিন আগেই পরিকল্পনা ছিল আপনাদের সাথে সরাসরি কথা বলার। অনেকগুলি ব্যস্ততার কারণে, অনেকগুলি কাজের কারণে সমিতির দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা বেশ কিছু কাজ পদক্ষেপ হাতে নিয়েছি, যেগুলি আমি বলবো আপনাদেরকে। তো প্রথমে আমাদের আবুল হাসান ভাই আমাকে যে প্রশ্নটি করলেন, কেন আমরা ব্যতিক্রম? আমরা ব্যতিক্রম এই কারণে যে আমরা বিগত সরকারের রোশানলে প্রায় 13টি বছর আমাদের সভ্যরা এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেছেন। এটা পৃথিবীর ইতিহাসে আর একটা বিরল ঘটনা। তো এটা একটা ব্যতিক্রম ঘটনা, যেটা আর কোনো সমিতির ক্ষেত্রে আমার মনে হয় পৃথিবীতে আরেকবার হবে কিনা সেটাই একটা দেখার বিষয়। তো তার মানে এটা একটা ব্যতিক্রম বিষয়। আরও ব্যতিক্রম হলো আমাদের পরিকল্পনাগুলি বাস্তবভিত্তিক এবং প্রগতিশীল এবং উন্নয়নমুখী। যে কারণে এই বিষয়গুলি অলরেডি আমাদের সমাজে, বিশেষ করে আমাদের দেশের আঙ্গিনায় আমরা ব্যাপকভাবে আমাদের কর্মকাণ্ড দ্বারা একটা ব্যতিক্রমী একটা মডেল হিসেবে, মাল্টিপারপাস হিসেবে অলরেডি আমরা কিন্তু প্রতিষ্ঠিত। এখন বিগত সরকারের আমলের যে পরিস্থিতি, সেটাকে রিকভারি করে কিভাবে আগামী দিনে আমরা আগাবো
সেই পরিকল্পনায় আমরা কিন্তু অলরেডি মত্ত আছি। বাকিটা ইনশাল্লাহ আপনার কাছে আপনার প্রশ্নের মাধ্যমে আমি একটা একটা করে ক্লিয়ার করার চেষ্টা কি করব। লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত মাল্টিপারপাস যাত্রা শুরু হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আসলে সমবায় এর যে নীতি সেটা হলো দশে মিলি করি কাজ, হারে জিতি না হেলাস। তো এটা একটা বেসিক মানে ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো সমবায়ের। তো দশে মিলে যখনই করে তখনই কিন্তু মানুষ ওখানে উইন করে, সফল হয়। কারণ একটাই কারণ হলো এই দশে মিলে করি কাজের ক্ষেত্রে শুধু একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো নির্ভরযোগ্য একটা নেতৃত্ব, দায়িত্বশীল একটা ভূমিকা। তো যেটা অলরেডি এই প্রতিষ্ঠানের যিনি স্থপতি জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার মানে একেবারে বিন্দু হিসাবে এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়ে তোলার জন্য সমবায়ের যে বেসিক নীতি, এই আদর্শটাকে ধারণ করে সবাইকে নিয়ে অলরেডি একটা এমন একটা উচ্চতায় নিয়ে আসছেন, যেটা আসলে আমাদের ব্যাপার যদি কেউ জানে তারা আসলে ঈর্ষান্বিত হবে। আমাদের ব্যাপারটা আসলে এখন অনেকে জানে না যে এই সমিতির মানে আসলে মানে মানে কোন লেভেলে তার অবস্থান আছে। তো সেই কারণে আমি শুধু এইটুকু বলতে চাই যে যে আমাদের উদ্দেশ্য হলো যারা এখানে সভ্য, যারা এখানে বিনিয়োগ করেছে তাদেরকে আর্থিকভাবে লাভবান ক্ষেত্রে ভূমিকা রাখা, তাদের ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, স্বাবলম্বী করা এবং শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে লোকাল অর্থনীতি, দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা। পাশাপাশি সমাজের অনেকগুলি সেক্টরে কাজ করার সুযোগ আছে এই সমিতির, যেমন আবাসন প্রকল্প, স্বাস্থ্য খাত, এই অনেকগুলি বিষয় কিন্তু এই সমিতির কার্যক্রম বিদ্যমান। এখন যেহেতু যেটা স্থিতিশীল ছিল গত 13 বছর, আমরা এটাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা এখন প্রস্তুত হয়েছে আল্লাহর রহমত নিয়ে। আমরা একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, আমার যদি ভুল না হয়, 2005 সালে 23শে এপ্রিল প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই যে 5 সাল থেকে 2012 সাল পর্যন্ত লম্বা একটা সময়, মোটামুটি লম্বা একটা সময় জার্নি ছিল। এরপর থেকে এখন চলে 2025 এবং 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত মামলা বিচারিক প্রক্রিয়া যেটা চলমান ছিল। অনেক দর্শক জানতে চাচ্ছিলেন যে মূলত ডেস্টিনি মাল্টিপারপাসের শুরু থেকে 2012 সাল পর্যন্ত সমবায় অধিদপ্তর থেকে কত টাকা শেয়ারের অনুমোদন নেওয়া হয়েছিল এবং কত টাকা শেয়ার বিক্রি হয়েছিল, সেই বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি। আবুল হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা আমাদের সভ্যরা সহ আমাদের সোসাইটির সবারই একটু জানা দরকার, কারণ এটা নিয়ে মাঠ পর্যায়ে অনেকে বিভিন্ন রকমের তথ্য প্রদান করেন তাদের মন গড়া। আসলে বিষয়টা একবারে আমাদের কাছে স্পষ্ট। সেটার প্রথমত আমরা 50 কোটি টাকার একটা অনুমোদন পাই সর্বপ্রথম। তার পরবর্তী ধাপে আমরা আরো 250 কোটি টাকার অনুমোদন পাই। তার পরবর্তী ধাপে আমরা 1100 কোটি টাকার অনুমোদন পাই। তার মানে টোটাল 1400 কোটি টাকা। 1400 কোটি টাকা। এর মধ্যে এখনো 18 কোটি টাকা আরো অবিকৃত অবস্থায় আছে। আমরা চাইলে এই 18 কোটি টাকা বিক্রি পরিমাণটা হয়েছে কত? টোটাল শেয়ার কত টাকা বিক্রি হয়েছে? আপনার 1380 কোটি, প্রায় 80 বা 81 কোটি, 81 কোটি এরকম, 81 বা 82 কোটি বলা যায়। 18 কোটি টাকা এখনো পর্যন্ত আমরা চাইলে, যে কেউ চাইলে এটা নিতে পারবে, এই সুযোগ এখনো আছে। সমবায় সে অনুমোদন নেওয়া আছে, এটা একদম অনুমোদিত। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের যে টাকাগুলো দেওয়া হয়েছে, আদালত থেকে রায় যখন হয় তখন একটা বিষয় বলা হয়েছিল যে এই প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে। জি, আপনি যেহেতু দায়িত্ব গ্রহণ করেছেন, এই মাল্টিপারপাসের মূলত টাকাগুলো কয়টা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে এবং এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের অলরেডি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নিজে একটা প্রতিষ্ঠান, আরও 23টি প্রতিষ্ঠানে আমরা এই প্রতিষ্ঠানের যে আমানত, এটা বিনিয়োগের মাধ্যমে আরও 23টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাল্টিপারপাস তো আছে টোটাল, মানে মাল্টিপারপাস সহ 24টি। আচ্ছা, মানে আমাদের প্রতিষ্ঠানকে যদি ধরি তাহলে এটা সহ টোটাল 24টা প্রতিষ্ঠান। 24টা প্রতিষ্ঠানের সদস্যদের টাকা বিনিয়োগ করা, সদস্যদের, হ্যাঁ, এই সদস্যদের আমানতের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হয়েছে। আমরা আরেকটা বিষয় একটু জানার বিষয়, মাল্টিপারপাস 2005 সাল থেকে যখন যাত্রা শুরু করে, কি কি স্কিম, মানে কোন কোন স্কিম দিয়ে যাত্রা শুরু করেছিল, এর মধ্যে কি আপনার বিষয়গুলো? জি, এখানে আছে আমাদের অলরেডি, আমি বলি আমাদের অনেকগুলা স্কিমে কিন্তু এখানে হয়, আপনি জানেন। সেটা হলো আমাদের, আমি শুধু উল্লেখযোগ্য কয়েকটা কথা বলবো। আমাদের যেমন ধরুন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ছিল, প্রজেক্ট ছিল, যেটা দিয়ে শুধুমাত্র আমাদের শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটা প্রজেক্ট ছিল। আমাদের মানে ডিআইবিসি টাওয়ার, অর্থাৎ আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা আইকনিক টাওয়ার তৈরি করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিলাম।
তো সেখানে ডিআইবিসি টাওয়ার প্রকল্প একটা স্কিম ছিল। তারপরে আরেকটা ছিল আইএনডিপি, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ যেটা বললাম আর কি। তো মূলত এরপরে সমবায়ের যে স্কিমগুলি কমন থাকে, মানুষ মান্থলি ডিপোজিট করা বা ইয়ে করা, লং টার্ম এফডিআর করা, এগুলি কমন ছিল। তো স্পেশালি ছিল হলো আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে আইকনিক টাওয়ার গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলা যে প্রকল্প, এটাই ছিল একটা ইউনিক, ব্যতিক্রম ছিল অন্যদের চেয়ে। তো কমন জিনিসগুলো তো আমাদের ছিলই। আচ্ছা, আমরা আপনাকে এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমাদের কিন্তু মাইক্রো ক্রেডিট স্কিম ছিল, কিন্তু আমরা এবার একটা পরিকল্পনা হাতে নিয়েছি, প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, যে আমরা এবার টোটালি সুদবিহীন এক জীবন ব্যবস্থাপনায় কিন্তু আমরা এবার আমাদের সমিতিকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিচ্ছি, যেটা বিস্তারিত আমরা কোনো একটা এপিসোডে আলাদাভাবে এটা নিয়ে আলোচনা করব। তার মানে আমাদের এবারে যে সমবায়ের যে মূলনীতি অনুসারে মাইক্রো ক্রেডিট বাদ দিয়ে সুদের কোনো স্পর্শ থাকবে না, লাভভিত্তিক জীবন ব্যবস্থায় আমরাও লাভবান হব, আমাদের সভ্যরা লাভবান হবে, এমন একটি প্ল্যানিং কিন্তু আমরা এবার তৈরি করেছি আল্লাহর রহমত নিয়ে। সেটা আমরা পরবর্তীকালে এটা নিয়ে স্পেশালি একটা আমরা পর্ব করব, সেটাতে ডিটেল কিভাবে আমরা এটা করা সম্ভব দর্শকদেরকে আমরা জানাবো। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে মাল্টিপারপাসে তো মূলত সুদের ব্যাপারটা কি প্রায়োরিটি দেওয়া হয়, জি, যেটা মানে আপনাকে যদি আমরা বলি যে এটা চক্রবৃদ্ধি হারে মূলত সুদের বিষয়টা হয়। ডেস্টিনি মাল্টিপারপাস এখন কোন দিকে যাচ্ছে যে একদম সুদ নিবেই না, সেই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে যদি একটু আমি আপনাকে একটু বলতে চাই, আমি যদি সমবায়ের যতটুকু মূলনীতি সেটা হলো 10 মিলি কি করবে, আমানত সংগ্রহের মাধ্যমে একটা প্রকল্প তৈরি করবে। সেই প্রকল্প থেকে যে প্রফিট আসবে সেটা বছর শেষে সবাই ভাগ করে নিবে। আসলে আমরা যদি দেখতে যাই, সমবায়ের মধ্যে কিন্তু সুদের কোনো মানে ফান্ডামেন্টাল কোনো সুদের কোনো ইস্যুই নেই, কিন্তু পৃথিবীর প্রেক্ষাপট বদলানোর কারণে অনেক উদ্যোক্তা এই উদ্যোগ নেওয়ার মতো সেই ক্যাপাসিটি না থাকার কারণে মাইক্রো ক্রেডিটটাকে হাতে নিয়েছে। তো আমরা মনে করি যে এটা যাদের এই যে সমস্ত উদ্যোক্তার মানে কি বলে আমানতকে সুষ্ঠু প্রয়োগ করার যার মেধা নাই, তারাই ওটাতে যাবে। আমরা মনে করি যে আমাদের সেই লেভেলের মানে আমাদের সক্ষমতা আছে, আমরা প্রকল্পতে বিনিয়োগ করে প্রকল্প থেকে প্রফিট নিয়ে সভ্যদেরকেও লাভবান করতে পারবো, সমিতিকেও প্রতিষ্ঠিত করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের শুরুতে তো কিছু ক্রেডিট প্রোগ্রাম ছিল, এখন কি এটা কি আস্তে আস্তে আপনারা গুছিয়ে নিয়ে আসবেন, মানে গোটায় নিয়ে আসবেন? এটা আমাদের পরিকল্পনা হলো আমরা মাইক্রো ক্রেডিট রাখতেই চাই না, এই জায়গা সুদের কারবারই রাখবেন না, আমরা রাখবো না, আমরা ওই জায়গা যেতে চাই না। কারণ যেহেতু সমবায়ের বেসিক যখন সমবায় যখন মানে জন্ম নিয়েছে যে উদ্দেশ্য নিয়ে, এইটাকেই ওই নীতিটাকে নিয়ে আমরা মানে লাভ ভিত্তিক লাভ লস ভিত্তিক যে প্রকল্প, সেই প্রকল্প গিয়ে আমরা যাবো এবং আমরা বিশ্বাস করে আমরা পারবো। এটা পারার কারণ হলো পৃথিবীতে উৎপাদনমুখী খাত তৈরি করা সহজ, কিন্তু ওই খাতকে আপনার প্রতিষ্ঠিত করা, বিশেষ করে মার্কেটিং করা বা ওই প্রোডাক্টকে আপনার মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা টাফ। কিন্তু আমরা মনে করি আমরা যারা মাল্টিপারপাসের দায়িত্বে এসেছি, আমরা আমাদের এই সক্ষমতা আমাদের আছে বলে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের যে কোনো প্রকল্পের যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস আমরা প্রোভাইড করে আমরা এখানে প্রফিট জেনারেট করতে পারি, এটা আমাদের বিশ্বাস। আমরা মোটামুটি এই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি যে ডেস্টিনি মাল্টিপারপাস মূলত আগামী দিন ক্রেডিট প্রোগ্রামের দিকে নিরুৎসাহিত করবে, বিশেষ করে যে প্রজেক্টের বিষয় সেই দিকে আগাবে এবং সুদ ছাড়া যেটাকে বলা হয় সেই লোন প্রক্রিয়াটা চালু করবে। আমরা এই মুহূর্তে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে একটু ধারণা দিবেন, স্পষ্ট ধারণা। সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যতটুকু আপনি যেটুকু বলেছিলেন যে প্রায় 24টি প্রতিষ্ঠান, জি, এই 24টি প্রতিষ্ঠানের মধ্যে যেগুলা মূলত ফোকাসে, যে সবগুলোই ফোকাসে, তার মধ্যে টপে যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে সেই প্রতিষ্ঠানগুলো। অসংখ্য ধন্যবাদ আবুল হাসান ভাই আপনাকে। তো আমাদের এবার অলরেডি যে 23টা প্রতিষ্ঠান আমাদের আছে মাল্টিপারপাস 24টা, আমাদের প্রথম প্ল্যানিং হলো যে আমাদের বিশেষ করে ডিআইবিসি টাওয়ারগুলোকে আমরা এবার এক আলোর মুখ দেখাতে চাই প্রথম স্টেজেই। কারণ আপনারা জানেন আমাদের খুলনা ডিআইবিসি টাওয়ার অলরেডি বেসমেন্টের কাজ কমপ্লিট, তারপর আমাদের বরিশালের টুইন টাওয়ার সেটারও বেসমেন্টের কাজ কমপ্লিট, আমাদের কক্সবাজারে যে হোটেলটা আছে 5 স্টার স্ট্যান্ডার্ডের সেটা অলরেডি কমপ্লিট, শুধু এটা ফিনিশিং বাকি। তারপরে আপনারা জানেন আনন্দ সন্ধ্যা সিনেমা হলের যে জায়গাটা সেটা অলরেডি আমাদের প্ল্যান পাস করা, 18 তলা বিল্ডিং এর চায়নার একটা কোম্পানির সাথে অলরেডি এটার একটা এগ্রিমেন্ট আগে থেকে তৈরি করা আছে। এবং আমাদের পরিকল্পনা হলো আমরা যখন কাজে হাত দিব স্টিল স্ট্রাকচার বিল্ডিং হিসাবে এটা 1 বছরের মধ্যে এটাকে আলোর মুখ দেখানো আমাদের পরিকল্পনা। তো এইরকম কিছু প্রায়োরিটি প্রজেক্ট আছে। এরপরে আমাদের আবাসন প্রকল্প, আপনারা জানেন আমাদের অনেক সম্পত্তি আছে, হ্যাঁ, যেমন আমাদের বন্দিশাহী কোল্ড স্টোরেজ, তারপরে হ্যাঁ সিলভার টাউন,
তারপরে ডায়মন্ড নিয়াজ জুট মিল, নিয়াজ জুট মিল, ডায়মন্ড বিল্ডার্সের অনেকগুলি মানে কি বলে ক্ষেত্র ইয়ে আছে, মানে ল্যান্ড আছে, হাইটেক ফুড প্রোডাক্টস ইন্ডাস্ট্রি, হাইটেক ফুড প্রোডাক্ট। তারপরে আপনার এরপরে আরও আছে, আপনারা জানেন আমাদের একটা এয়ারলাইন্স বেস্ট এভিয়েশন, সেটাকেও আমরা কিন্তু দাঁড় করানোর একটা পরিকল্পনা আমাদের আছে। সো এরকম যে প্রতিষ্ঠানগুলি আমাদের কাছে অলরেডি প্রায়োরিটি বেস, আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আছে, আমরা এগুলিকে একটা একটা করে ইনশাল্লাহ আলোর মুখ দেখানোর জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর এবং সেই নিরিখে আমরা কিন্তু কাজ এগিয়ে নিচ্ছি। 2001 সাল থেকে যখন নাকি ডেস্টিনি কার্যক্রম শুরু করে এবং 2005 সালে এসে এই মাল্টিপারপাস যখন আলাদা একটি প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপেরই অঙ্গ প্রতিষ্ঠানই শুরু হয়, শুরুর পর থেকে 2005 থেকে 2012 সাল পর্যন্ত যারা এখানে সভ্য ছিল তাদের কি লভ্যাংশ দেওয়া সম্ভব হয়েছে, বা যেটা হয়ে থাকে তাহলে এটা আসলে কত কিভাবে দেওয়া হয়েছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটু বলি, আমরা আসলে এই এই সমিতির জন্মলগ্ন থেকে আমরা টোটাল 4 বার সমিতির যারা সভ্য তাদেরকে আমরা লভ্যাংশ প্রদান করেছি। প্রথম যখন আমরা প্রথমবার আমরা দিয়েছি 15%, পরের বার দিয়েছি 12%, তারপরের বার 12%, এরপর লাস্টে আমরা আবারও 15%। তার মানে যারা সভ্য ছিল তারা মাল্টিপারপাসে যারা ইনভেস্ট করেছিল, মানে শেয়ার ক্রয় করেছিল, তারা টোটাল 4 বার প্রতিবার তারা 4 বার তারা লভ্যাংশের স্বাদ ভোগ করেছে। তাহলে যদি 12 সাল থেকে যদি মাল্টিপারপাস যদি চালু থাকতো তাহলে সেটার রেশিও আস্তে আস্তে অবশ্যই বৃদ্ধি পেত মনে হয়। জি, আমি আমার যতটুকু ফাইন্যান্সিয়াল নলেজ যতটুকু তৈরি হয়েছে বা বুঝতে পেরেছি, এতদিন যদি আমরা কন্টিনিউ করতাম, হয়তোবা যে যত টাকা ফাইন্যান্স করেছিল তারা হয়তো বছরে এর চেয়ে বেশি পরিমাণ টাকা শুধু লভ্যাংশ নিতে পারতো। এরকমই পরিস্থিতি ছিল আমাদের। আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে মাল্টিপারপাস এই বিষয়টা নিয়ে এরকম ভাবে আসছে যে মাল্টিপারপাসের সম্পদের পরিমাণটা, জি, এই সম্পদের বিষয়টা যদি আমাদের সম্মানিত বিনিয়োগকারী যারা আছেন, আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলেন যে মাল্টিপারপাসের সম্পদে যে 24টি প্রতিষ্ঠান ইতিমধ্যে আপনি বলে ফেলছেন, জি জি জি, এই সম্পদের পরিমাণটা আনুমানিক কেমন হতে পারে? ধরেন আমরা তো যতটুকু জানলাম আপনার কাছ থেকে যে সমবায় অধিদপ্তর থেকে 1400 কোটি টাকার শেয়ারের অনুদান নেওয়া হয়েছে এবং 1381 কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে। জি, এর মধ্যে প্রায় এখনো আপনার 22 কোটি টাকা শেয়ার আছে। জি, তো এই 1381 কোটি টাকার মধ্যে 18 কোটি টাকা বাকি আছে। 18 কোটি টাকার বাকি। তো এই 18 কোটি টাকার পরে যে 1381 কোটি টাকা যে শেয়ার ক্রয় করা হয়েছে, এর মাধ্যমে এই 1381 কোটি টাকার বিনিময়ে আপনারা সম্পদের পরিমাণ কেমন আছে বর্তমানে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি 2012 সাল নাগাদ যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল, এটা 12 সাল পর্যন্ত, 12 সাল পর্যন্ত, সেই অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখতে পেয়েছি প্রতিবেদনে, টোটাল প্রফেশনাল যে টিম তারা করেছিল, সেখানে প্রায় 2327 কোটি টাকা প্রায় সম্পদের পরিমাণ মানে দৃশ্যমান হয়েছে। 12 সালেই ছিল, 12 সালে। তবে হ্যাঁ, তখন আবার লাইবিলিটি ছিল 1042 কোটি টাকা, তখন লাইবিলিটি ছিল। কিন্তু যতটুকু 12 সালের পরে দুদক কর্তৃক যে অ্যাসেসমেন্ট, সেখান থেকে আমরা জিনিসটা জানতে পারি আমাদের সম্পদের পরিমাণ, মুদ্রাস্ফীতি বলেন, ইকোনমিক্যাল অর্থনীতির যে ধারা, সেই ধারা অনুসারে এখন আমরা বোঝা যাচ্ছে 6 থেকে 7 হাজার কোটি টাকার সম্পদ অলরেডি দৃশ্যমান, মানে দুদকের একটা রিপোর্টে প্রকাশ পায়। এবং বিশেষ করে 71 টেলিভিশনের একজন প্রতিবেদক বিভিন্ন মিডিয়াতে আসছে, তারা দেখিয়েছে আমাদের 6 থেকে 7 হাজার কোটি টাকার সম্পদ অলরেডি। বাট আমরা এটা প্রফেশনাল একটা টিমকে দিয়ে যখন অ্যাসেসমেন্ট করব, তখন আমরা প্রকৃত চিত্র আসলে আমাদের সভ্যদেরকে এবং সোসাইটিকে আমরা তুলে ধরতে পারবো। বাট তার আগে আমরা শুধু এই মানে তাদের রিপোর্টের ভিত্তিতে কথা বলতে পারি, কিন্তু অ্যাকুরেটলি আমরা আমাদের প্ল্যানিং আছে। আপনাদের দৃষ্টিতে কি এটা কি আরো বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে? না, ইনশাল্লাহ বাড়বে কি কমবে জানি না, তবে আমাদের পরিকল্পনা, আমরা যারা দায়িত্ব পেয়েছি বা দায়িত্ব গ্রহণ করেছি, আমাদের পরিকল্পনা হলো এই সম্পদটাকে কালচার করে এটাকে প্রোডাক্টিভ খাতে রূপ দিয়ে সভ্যদের সম্পদের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে এবং তারা যেন বছর শেষে ভালো একটা প্রফিট নিতে পারে, সেই পরিকল্পনা আগাচ্ছি। তা আমরা বিশ্বাস করি শুধু এটা না, এটা হয়তো এমন একটা জায়গা যাবে যে হয়তো কেউ হয়তো এখনো ভাবতেও পারছে না আল্লাহর মতে, এতটুকু আমরা বলতে পারি। সো আমরা আগে কাজ করি, বাকিটা তারপরে বলি, কারণ এখনই বলার সময় হয়নি। আরেকটা বিষয় আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিগত সময় যে সম্পদ ছিল ধরেন 1381 কোটি টাকার, এখন সেক্ষেত্রে আদালতের মামলা নিষ্পত্তি হওয়ার পর থেকে অনেক বিনিয়োগকারীরা ওদের আগ্রহে বসে আছেন যে মূলত তারা টাকা ফেরত নেওয়ার ব্যাপারে। জি, তো সেক্ষেত্রে যদি আপনারা যদি টাকা ফেরত দেওয়ার আদালত থেকে নির্দেশনা আসে, জি, আদালতের নির্দেশনা আসার পর কি বিনিয়োগকারীদের টাকা কি ফেরত দেওয়া সম্ভব? হ্যাঁ, আসলে আমরা তো আমাদের যেটা দেখেন, প্রথম কথা হলো দেখেন বিনিয়োগকারীদের এখানে অনেকগুলো দুইটা সেক্টর আছে। সেটা হলো সমিতির যে একটা বেসিক
ফান্ডামেন্টাল আইন, অর্থাৎ যারা এখান থেকে শেয়ার পারচেস করেছে বা শেয়ার নিয়েছে সভ্য যারা, তাদের কিন্তু এটা কিন্তু বিক্রি করার কোনো সুযোগ নেই। Right. বাট কেউ যদি কিনতে চায় আর কেউ যদি আবার হস্তান্তর করতে চায়, সেই প্রক্রিয়া কিন্তু হস্তান্তর করা যাবে, এটা বিদ্যমান। ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। এখন হ্যাঁ, বিশেষ করে আমাদের এখানে কিছু প্রকল্পে অনেকেই আগে বিনিয়োগ করেছেন, যেমন ধরেন ফিক্সড ডিপোজিট করেছেন বা মান্থলি একটা ইনকামের একটা FD করেছেন। তো সেই সমস্ত ক্ষেত্রে তারা যদি আমাদের আপনার টাকাটা ফেরত চায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা কয়েকটা বিষয় আমি আপনাকে তুলে ধরতে চাই। সেটা হলো, যদি তারা এরকম একটা এই টাকাগুলি যদি কেউ ফেরত চায়, তাহলে আমরা মানে মানে কি কি চ্যালেঞ্জ আমাদের কাছে আছে আমরা একটু তুলে ধরতে চাই আপনার কাছে। প্রথমত জানেন আপনারা, আমরা যেহেতু আমাদের এই মামলাটা চলমান আদালত কর্তৃক, আমরা এখনো সম্পদ বুঝে নিতে পারিনি, কয়েকটা বিষয় আছে। তার মানে আমরা আদালতের ইনস্ট্রাকশন ছাড়া কিছু পদক্ষেপ নিতে পারছি না। তার মানে আদালতের একটা নির্দেশনা লাগবে প্রথম বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য, এই নির্দেশনা লাগবে। পাশাপাশি আদালত থেকে আমাদের কাছে এই সময়তে আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি, আমরা এই সম্পদগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেটাও আমরা আদালতের কাছ থেকে নিব, সেই প্রক্রিয়া আমরা অলরেডি করেছি। আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দিতে হবে। এই তিনটা কাজ যদি আমরা আদালত কর্তৃক যদি আমরা এটা পাই, তাহলে যারা এখানে বিনিয়োগ করেছে তাদের টাকা আমরা ফেরত দিতে পারবো। তার মানে আমরা দর্শক আপনাদেরকে একটা বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, যে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের টাকা ফেরত নেওয়ার জন্য মূলত যে অতিথি যিনি যেটা বলেছেন, তিনটা প্রক্রিয়ার কথা বলেছেন। একটা হচ্ছে যে আদালত থেকে প্রথমত একটা নির্দেশনা আসতে হবে টাকা ফেরত দেওয়ার জন্য। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সম্পদগুলো ওনাদের হাতে বুঝিয়ে দিতে হবে। থার্ড হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তাহলেই মূলত বিনিয়োগকারীরা যদি টাকা ফেরত নিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে টাকা ফেরত দেওয়া সম্ভব, এবং ওনারা সেই ব্যাপারে কাজ আগাচ্ছেন। আমরা আবার কথা বলবো বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা নতুন দায়িত্ব নেওয়ার পর কতদিন হয়েছে দায়িত্ব নিয়েছেন? 1 মাস, এই 1.5 মাসের কাছাকাছি টাইম। এই 1.5 মাসে মূলত বিনিয়োগকারী অনেক আশা নিয়ে বসে আছে, আপনাদের কমিটির দিকে তাকিয়ে আছে। তাদের যে উদ্দেশ্যে যদি বলেন, কি কি আপনারা দৃশ্যমান কি কি কাজগুলো অগ্রসর হয়েছে, সেটা আমি অনেকে জানতে যাচ্ছে, মূলত একটু ক্লিয়ার করতে চাই। অনেক প্রথমত দেখেন, আমরা দায়িত্বে এসেই আমরা কোনো রকমের প্রচারণা আগে আমরা কিছু কাজ এর মধ্যে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করেছি। প্রথমত আমাদের এই পরিচালনা পর্ষদে আমরা বেশ কিছু মিটিং করেছি, যে মিটিংগুলোর মাধ্যমে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য আমরা 10টা উপকমিটি তৈরি করেছি। এবং এই 10টা উপকমিটির মাধ্যমে এই টোটাল আমাদের সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্য যা যা করা দরকার, সেরকম একটা স্ট্রাকচার অলরেডি আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলছি। তার পাশাপাশি আপনারা জানেন, আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু চলমান ছিল না দীর্ঘদিন, যেভাবে চলমান থাকার কথা, সেজন্য আমরা কিন্তু অফিসিয়ালি আমরা দৈনিক ডেস্টিনিতে এবং আমার দেশ এবং কালবেলা, এই 3টি পত্রিকায় ইত্তেফাক সহ আমরা অডিট ফার্ম নিয়োগের জন্য আমরা কিন্তু জাতীয় দৈনিকগুলোতে প্রচার করেছি, এবং অলরেডি 9টি প্রতিষ্ঠান আমাদের কাছে তাদের সাবমিট করেছে। এর মধ্যে যাচাই বাছাই করে অলরেডি আমরা চুজ করে ফেলছি আমরা কাদেরকে মানে কাজটা দিব। এরই মধ্যে আমাদের যারা পুরাতন যারা স্টাফ, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের অ্যাকাউন্টস প্রিপেয়ারের কাজও কিন্তু ইন্টারনালি চলছে। তার মানে আমরা কিন্তু বসে নেই। তার মানে আমাদের অ্যাকাউন্টস প্রিপারেশন এবং পাশাপাশি অডিট, এই দুইটা কাজে কিন্তু অলরেডি একটা জায়গায় চলে এসছে। আমরা অডিট করার পরে আমরা এজিএম করার মাধ্যমে টোটাল সম্পদের যে প্রকৃত অবস্থা, আমরা আমাদের সভ্যদেরকে পরিষ্কারভাবে তথ্য দিতে পারবো আমাদের এজিএমে। এবং আমাদের এর মধ্যে মানে এই কাজগুলি আমরা অলরেডি ইতিমধ্যে করেছি। আরেকটা বিষয় আসছে, আরেকটা আপনাকে বলতে চাই, সেটা হলো যেহেতু আমরা আইনি প্রক্রিয়ায় মানে বিদ্যমান, সেজন্য আমাদের লিগ্যাল কমিটি সহ আমাদের যারা আইনজীবী, তাদের সাথে আমরা সেভারাল টাইমস মিটিং করে আমাদের টোটাল আইনি প্রক্রিয়াকে গতিশীল করার জন্য যা করা দরকার আমরা কিন্তু সেই পর্যায়ে গেছি। যে কোনো সময় আদালতে আমাদের বিষয়টাকে আমরা দৃশ্যমান করব, এবং সেখান থেকে রেজাল্ট আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। বাকিটা আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আদালত আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে আমাদের বিষয়টাকে গুরুত্ব দিবেন, এটাই আমরা আশা করি। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে 10টি কমিটি হয়েছে। জি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে 10টি কমিটি, জি আমি বলতে পারবো। ধন্যবাদ। প্রথমত আইন বিষয়ক একটা উপকমিটি, তারপরে অনলাইন এবং তথ্য প্রযুক্তির যে সহায়তা বা এটাকে সম্প্রসারণ করার জন্য, সভ্যদেরকে সেবা দেওয়ার জন্য, সেটা একটা কমিটি করা হয়েছে।
সম্পদ ব্যবস্থাপনা, আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠানের কিন্তু সম্পদ, অনেক সম্পদ আল্লাহর রহমতে। সেই সম্পদ ব্যবস্থাপনা কিভাবে আমরা এটাকে কি পর্যায়ে আছে এবং কি পর্যায়ে আমরা ডেভেলপ করতে পারি, এই বিষয়ে একটা উপকমিটি হয়েছে। তারপর আমাদের হিসাব এবং আর্থিক বিষয়ক একটা উপকমিটি হয়েছে, যেটা অডিট কার্যক্রমকে গতিশীল করা এবং আমাদের অ্যাকাউন্টস প্রিপারেশন যে কাজটা, সেই কমিটি এই কাজটা করছেন। আমরা একটা ক্রয় কমিটি করেছি, একটা অডিটের জন্য স্পেশালি একটা কমিটি করা হয়েছে, এবং মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা এইচআর যেটাকে, এটা আমরা একটা কমিটি করেছি। গণসংযোগ এবং প্রচার, কারণ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, বিশেষ করে আমাদের এই গত 13 বছরে মিডিয়া দ্বারা আমাদের যে পাবলিক পারসেপশন, আমাদেরকে যে নেতিবাচকভাবে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, এই বিষয়টা কিভাবে জনমনে আমরা আমাদের কার্যক্রমকে পরিচ্ছন্নভাবে তুলে ধরে পাবলিক পারসেপশনটা যেন সঠিক জায়গায় আসে, সেই জায়গায় কাজ করার জন্য আমাদের গণসংযোগ বিভাগ আমরা তৈরি করেছি, প্রচার। তারপরে আমাদের কাস্টমার সার্ভিস, গ্রাহক সেবা, কারণ আপনারা জানেন আমাদের প্রায় 8.5 লাখ সভ্য, এবং এদের প্রত্যেকের কিন্তু মানে অনেক মানে প্রশ্ন আছে বা পরিস্থিতি আছে, এবং তাদের অনেকের মানি রিসিপ্ট নাই, বিভিন্ন রকমের জটিলতা। এই জিনিসগুলোকে মানে সঠিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা একটা গ্রাহক সেবা এবং বড় ধরনের একটা কমিটি করেছি, যেন এই সেবাটা আমরা দিতে পারি। তারপরে আমরা আমাদের এই যেমন 18 কোটি টাকা আমাদের অবিকৃত শেয়ার আছে, এটা কিন্তু আমাদের সভ্যরা অনেকে জানে না। আর এখন এই 18 কোটি টাকা শেয়ার যারা নিবে, তারা কিন্তু এসে আগের টাকা দিয়ে তারা নিবে, অথচ কিন্তু সম্পদের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। তার মানে এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আমাদের সভ্যরা কিন্তু অনেকে জানে না। তো তাহলে এটা যদি সবাই জানে, আমার মনে হয় এই 18 কোটি টাকা কিন্তু জানার পরে কিন্তু আমার মনে হয় আমরা হইচই লেগে যাবে, এটা আমাদের বিশ্বাস। তো এই যে একটা বিষয়, তার মানে এইখানেও কিন্তু এই জন্য এটাকে প্রচার করা বা সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা একটা টিম তৈরি করেছি। পাশাপাশি আমাদের ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা, যে আমরা লাভভিত্তিক জীবন ব্যবস্থায় যাব, সেখানে কিভাবে কাকে কোন প্রজেক্টকে আমরা ফাইন্যান্স করব, সেটার জন্য আলাদা একটা টিম তৈরি করা হয়েছে। এবং আমাদের এই সমিতি থেকে অনেকে লোন নিয়েছে, সেই লোন কিভাবে রিকভারি করতে পারে, এই টিম কিন্তু সেই কাজও করবে। তো এই আমরা করেছি, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে বেসিক স্ট্রাকচার দরকার, সেই স্ট্রাকচারাল কাজ আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে। অচিরেই আপনারা এটার আউটপুট দেখতে পাবেন, এটা আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই মুহূর্তে চলে আসছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কিছু দর্শক প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তরও দিবেন আমরা বিশ্বাস করি। এই যে আগামী 7 তারিখ 2025 ঈদুল আজহা, জি, আগামী বছর যে ঈদ আসবে 2026 সাল, এই 26-এ যেহেতু যারা বিনিয়োগকারী যারা আছেন দীর্ঘ 12 বছর কোনো প্রফিট পাচ্ছেন না, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আগামী বছর ঈদের আগে কি কোনো এরকম কোনো সুবাতাস কি আসবে কি, এটা কি আপনার দৃষ্টিতে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুল হাসান ভাই। যে প্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের যারা সভ্যরা আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন, এই বর্তমানে আমরা যারা দায়িত্ব নিয়ে আপনাদের সাথে আছি, কাজ করছি, আমরা জানি যে আপনারা আমাদের উপর একটা অনেক প্রত্যাশা, এবং আমরাও সেই বিষয়টা আমাদের কাছেও কিন্তু গুরুত্ব সহকারে আছে। আমরা আমাদের যত কাজ আছে প্রাত্যহিক জীবনে, সেই কাজকে এক সাইড রেখে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায়োরিটি ওয়ার্ক করে যাচ্ছি, কারণ আমরা কমিটেড। কারণ আপনারা জানেন আমরা যারা এই দায়িত্বে এসেছি, বর্তমানে যে নির্বাচিত কমিটি, যেটা ব্যবস্থাপনা কমিটি, এই কমিটির মেম্বাররা গত 13 বছর এই প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তারা কিন্তু জানতো না তারা যে এইখানে দায়িত্ব পালন করবে। তো যেহেতু আমরা এমনিতেই সামাজিকভাবে এই সম্পদ পাহারা দিয়ে এটার সম্পদকে রক্ষা করা এবং এটার জন্য কাজ করেছি, এটা আমাদের একটা কমিটমেন্টের আওতায় এসে গেছে, যে আপনার এই সম্পদকে ব্যবস্থাপনায় এনে সভ্যরা যেন আগামী একটা বছরের মধ্যে আমরা যেন সভ্যদেরকে একটা প্রফিট দিতে পারি, তাদের মুখে যেন হাসি ফুটাতে পারি, এবং টোটাল সম্পদের অ্যাসেসমেন্ট করে ভালো একটা সুখবর দিতে চাই। আসলে কথায় না দিলে আপনারা শুধু এতটুকু মাথা রাখেন, প্রফিট তো ইনশাল্লাহ আসবেই, তাতে আরও কিছু যুক্ত হবে। তবে এটা কি, এটা একটু মানে হাইড রেখে গেলাম, কারণ আমরা চাই, হ্যাঁ আমরা এই কারণে, কারণ আমরা কিছু বিষয় আমরা করে দেখাতে চাই আল্লাহর রহমত নিয়ে। আচ্ছা, আমরা আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা কিছু, তার মানে দর্শক আমরা জানতে পারলাম আজকের যিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি যিনি আছেন, উনি যারা দর্শক আছেন এবং যারা বিনিয়োগকারী আছেন আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী ঈদের আগে, অর্থাৎ আগামী নতুন বছরে এই মাল্টিপারপাসের যে অডিট এবং এজিএম এর যে কাজগুলো আছে সেগুলো সমাধান করে আগামী বছর বিনিয়োগকারীর জন্য ভালো কিছু সুসংবাদ আসতেছে। অর্থাৎ আপনারা প্রফিটের যে বিষয়টা সেটা পাওয়ার একটা সম্ভাবনা উনি বলেছেন।
আমরা বিশ্বাস করি সেটা সেদিকে এগিয়ে যাবে নতুন ব্যবস্থাপনা কমিটি। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন আমাদের সম্মানিত দর্শক যারা আছেন অনেকে প্রশ্ন করছেন, তাদের প্রশ্নের কিছু উত্তর আপনি অবশ্যই দিবেন। আমাদের অনুষ্ঠানটার নামই ছিল যে আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার বিষয়টা। ডেস্টিনি মাল্টিপারপাস অনেক বড় একটা প্রতিষ্ঠান। এখন আগামী দিন যদি নতুন কোনো শেয়ার হোল্ডার যদি শেয়ার নিতে চায়, যেটা আপনি বলেছেন যে 18 কোটি টাকা এখনো আপনারা বিক্রি করতে পারবেন, সেটা নেওয়ার জন্য কোনো ধরনের কোনো আইনি কোনো প্রয়োজন হবে বা কি কি প্রয়োজন হবে শেয়ারটা নেওয়ার জন্য? না, বেসিক্যালি আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের দর্শক, যে প্রশ্ন করেছেন। যেহেতু আমরা সমবায় অধিদপ্তর থেকে আমরা আগে থেকেই এটা অনুমোদিত শেয়ার, সুতরাং নতুন কোনো পারমিশনের প্রয়োজন নাই। এই 18 কোটি টাকা অবিকৃত যেটা আছে সেটা আমরা চাইলেই আমরা দিতে পারবো। সেই ম্যানেজমেন্টও আমাদের রেডি আছে, সেটাই ম্যানেজমেন্টও রেডি আছে, নিতে পারবে। তবে আমি মনে করি যারা এই 18 কোটি টাকা যেটা অবিকৃত আছে, যারা এটা নিবে তারা ভাগ্যবানদের কাতারে পড়বে। এই কারণে পড়বে কারণ তারা আগের হিসাবেই শেয়ারটা নিবে, কিন্তু সেই হিসাবে সম্পদের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। যখনই সম্পদের অ্যাসেসমেন্ট আসবে, এজিএমে যখন সম্পদের টোটাল অ্যাসেসমেন্ট দেখাবে, সেখানে হয়তো দেখা যাবে যে মানে ইন ফিউচারে যারা আসবে তাদের শেয়ার আর এই শেয়ার কিন্তু এক হবে না, একটা পার্থক্য থেকে থাকবে। যে কারণে যারা এটা নিতে পারবে তারা অবশ্যই লাভবান হবে এবং চাইলে তারা নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন ময়মনসিংহ থেকে নাজমুল আলম। উনি বলেছিলেন যে অডিটের যে আপনার ফার্মটা, যে 9টা ফার্ম আসছে, যাদেরকে নিয়োগ করেছেন, অডিটের কাজটা আনুমানিক কতদিন সময় লাগতে পারে, সম্ভাব্য একটা তারিখ এটা তারা জানতে চাচ্ছেন। যে আমাদের পরিকল্পনা হলো যত দ্রুত করা যায়, আমরা কিন্তু আমরা আশা করছি আগামী 3 মাসের মধ্যে তো কমপ্লিট করার জন্য আমরা বদ্ধপরিকর। তো এর বেশি সময় আমরা নিব না, এটা আমাদের নীতিগত ব্যাপার। বাকিটা অডিট ফার্ম তার কার্যক্রমটা এর মধ্যে করবে। আমরা তাদেরকে এরকম একটা শর্ত দিয়েই কিন্তু কাজটা আগাইতে চাই। তবে এতটুকু একটা লাস্ট ডেস্টিনেশন, তার আগে করারই প্ল্যানিং। যেহেতু আপনি মাল্টিপারপাস সমবায়ে যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আপনি ডেস্টিনি 2000 লিমিটেড প্রশ্ন করেছেন রায়হান বাবু যে ডেস্টিনি ব্যবসা আমরা কবে শুরু করতে পারি, সেই বিষয়ে আপনি ডায়মন্ড হিসাবে যদি তাদের উদ্দেশ্যে বলেন। আসলে এই বিষয়টা আপনারা জানেন, ডেস্টিনি 2000 লিমিটেডের একটা মানে আদালত কর্তৃক একটা বোর্ড আছে। সেই বোর্ড তার কার্যক্রম আসলে কবে কিভাবে স্পষ্ট করবে এই বিষয়টা আসলে তারাই বলতে পারবে। বাট আমি একজন ডায়মন্ড হিসেবে বা একজন বিনিয়োগকারী হিসেবে, ক্রেতা পরিবেশ হিসেবে আমি তো এখনই প্রস্তুত বিজনেস করার জন্য। সুতরাং এটা তাদের উপর ডিপেন্ড করবে, আসলে এটা আমার এখতিয়ারে নাই এটা। আচ্ছা, এমডি মেহেদি হাসান প্রশ্ন করেছেন এই বছর এজিএম হবে কিনা এবং কোন প্রকার লভ্যাংশ, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা আদালতের উপর নির্ভর করছে। বাট আমরা আমাদের জায়গা থেকে বিরতিহীনভাবে আমরা আমাদের স্টেপগুলো নিয়ে যাচ্ছি, সেটা যতদূর সম্ভব। কারণ আমরা এই স্টেপটার মাধ্যমে টোটাল আমাদের এই সমিতির টোটাল কার্যক্রমটাকে একেবারে স্পষ্টভাবে মানে গতিশীলতা আনতে পারবো এই আদালতের ডাইরেকশনের কারণে। সুতরাং আমাদের সবচেয়ে প্রায়োরিটি এটা, তো এটা আদালতের উপর ডিপেন্ড করবে। এমডি সোহরাব হোসেন প্রশ্ন করেছেন বিনিয়োগকারী হিসেবে আমাদের চাওয়া আমাদের বিনিয়োগের সমস্যা সমাধান এবং ব্যবসা চালু করা, সে বিষয়ে সোহরাবের উদ্দেশ্যে যদি বলেন। জি, সোহরাব সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। কিন্তু আমি বলতে চাই, আমরা যারা আমি সমিতির দায়িত্ব নিয়েছি, এই সমিতির মাধ্যমে সমিতির যত প্রকল্প আছে এটাকে কিভাবে উন্নয়ন করে সভ্যদের অর্থনৈতিক জায়গাটা কিভাবে সমৃদ্ধি করা যায়, এই দায়িত্বটাই আমরা কিন্তু আপনাদেরকে বলতে পারবো, আপনাকে বলতে পারবো। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডটা কিন্তু ডেস্টিনি যারা বোর্ড কর্তৃক ম্যানেজমেন্ট আছে এটা তারা বলবে। সো আমরা আমাদের জায়গা থেকে সভ্যদের মানে আপনার আমানতের মানে এটার বৃদ্ধি এবং তাদের লভ্যাংশের সম্ভাবনার কাজটাই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং আর বিজনেস যেটা ডেস্টিনি নির্ভর, সেটা সেই ম্যানেজমেন্টে জবাব দিবে। আচ্ছা, এখানে সম্ভবত উনি মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার জুবায়েদ আহমেদ স্বামী, উনি প্রশ্ন করেন এই জুনে কি এজিএম করে লভ্যাংশ দেওয়া সম্ভব? আসলে যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, আমরা আদালত থেকে কোনো ইনস্ট্রাকশন পাইনি। আমরা শুধু মানে আমাদের টোটাল প্রকল্পগুলোকে আলোর মুখ দেখানোর প্রস্তুতির কাজটাই করছি, বাকিটা কিন্তু আদালতের উপরে নির্ভর করবে। তার আদালত কর্তৃক নির্দেশনার পরে কিন্তু আমরা কার্যক্রম শুরু করতে পারবো। আর যেহেতু প্রায় 13 বছর সেইভাবে কোনো কার্যক্রম ওইভাবে হয়নি, সুতরাং এই মুহূর্তে লাভ দেওয়ার মতো পরিস্থিতি নাই। কারণ পরিস্থিতি লাভ দিতে হলে আমাদেরকে অডিট করতে হবে, এজিএম করতে হবে, তারপরে আমরা একটা অ্যাসেসমেন্ট করে তারপর জানাতে পারবো। এবং আমরা এজিএমে এটাকে আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে পারবো যে প্রতিষ্ঠানের প্রকৃতির চিত্রটা কি। আরেকজন আমাদের দর্শক প্রশ্ন করেছে, সম্ভবত ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসেন, স্টেটমেন্ট চালু নিয়ে কিছু বলেন। আপনি ডায়মন্ড এক্সিকিউটিভ আবারও এই প্রশ্নে আসছে। আমি তো ভাই একেবারেই প্রস্তুত এখনই,
যদি আমি এখনই যদি স্টেটমেন্ট চালু করে আমি এখনই ইনকাম মানে কি বলে ঘরে তোলার জন্য প্রস্তুত, কিন্তু এটা নির্ভর করবে ডেস্টিনি 2000 লিমিটেডের যে আদালত কর্তৃক বোর্ড আছে তারাই এটা বলতে পারবে। এমডি ফয়জুল প্রশ্ন করেছেন হোটেল এবং বেস্টিয়ার চালুর বিষয়ে কিছু বলেন। জি, আমি অলরেডি কিন্তু বলেছি, সেটা হলো তারপর ওনার উদ্দেশ্যে যদি বলেন। এটা আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই প্রজেক্টগুলি অলরেডি একটা একেবারে কি বলে মানে আলোর মুখ দেখার মতো পরিস্থিতি। আপনারা জানেন যে 260টা আপনার কি বলে স্পেশাল রুম আমাদের যে 5 স্টার স্ট্যান্ডার্ড যে হোটেলটা, তো এটা যখনই আপনার স্টার্ট হবে এটা কিন্তু খুব দ্রুত গতিতে, আমার মনে হয় এটাকে তৈরি করতে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর টাইম লাগবে টোটাল ফিনিশিং পর্যন্ত আনতে। আর এটা রেডি করতে পারলে কিন্তু আমাদের হিউজ ইনকাম ওখান থেকে জেনারেট হবে। সুতরাং আমাদের এগুলো প্রায়োরিটিতে আছে, কিন্তু শুধুমাত্র আদালতের আমাদের ইনস্ট্রাকশন লাগবে। আচ্ছা, আমাদের আর রেস্টিভেশনের কথা যেটা বলছেন সেখানে আইনি প্রক্রিয়ার বিষয় আছে, বাট আমরা মানসিকভাবে প্রস্তুত সেটাকে দাঁড় করানোর জন্য। আগামী দিন কি নতুন করে বিমান আবার শুরু হবে, যাত্রা শুরু হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা তো আশা করি। কারণ দেখেন, এই প্রকল্প অলরেডি যেটা আমাদের অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে, সুতরাং ওয়ার্ল্ডের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের কিন্তু কানেক্টিভিটি তৈরি হয়েছে এই এয়ারলাইন্স ভিত্তিক। তাহলে এত বড় অ্যাসেট, মানে শুধু টাকাই কিন্তু অ্যাসেট না, সেই সম্পর্ক এবং সেই নেটওয়ার্ক সে সব এটা কিন্তু অ্যাসেট। তাহলে যেহেতু আমাদের একটা বিরাট মার্কেটিং ফিল্ড আছে, তাহলে আমরা যদি এয়ারলাইন্স চালু করি আমাদের এয়ারলাইন্স কখনো সিট খালি যাবে না, এটা আমাদের বিশ্বাস। সো আমরা এটাকে প্রফিট জেনারেট করতে পারবো। হোটেলের তো সিট খালি থাকবে না আমার মনে হয়, ইনশাআল্লাহ, অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, যিনি আসাদুজ্জামান শেখ, যদি 24টি প্রতিষ্ঠান কি কি, যদি একটু কষ্ট করে একটু যদি তালিকার মধ্যে কিছু বলা যায় কিনা? বলতে পারি। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর নাম কিন্তু আমি বলে ফেলেছি। আপনারা ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেস্টিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেড, ডেস্টিনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেস্টিনি এনভায়রনমেন্ট অ্যান্ড সেভিংস ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেস্টিনি সাসকো প্রপার্টিজ লিমিটেড, ডেস্টিনি বিল্ডার্স লিমিটেড, ডেস্টিনি টি লিমিটেড, কনফিগার হাউজিং লিমিটেড, ডেস্টিনি কনজুমার প্রোডাক্টস লিমিটেড, ডেস্টিনি এয়ার সিস্টেম লিমিটেড, ডেস্টিনি নিহাজ জুট মিল অ্যান্ড বেস্ট এভিয়েশন লিমিটেড, তারপরে বেস্ট এভিয়েশন লিমিটেড, পিকিউ প্রিন্টার্স লিমিটেড, ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড, তারপর আলপনা ছায়াচিত্র প্রাইভেট লিমিটেড, ডেস্টিনি ট্রানজিট সিস্টেম লিমিটেড, এয়ার ডেস্টিনি লিমিটেড, হাইটেক ফুড প্রোডাক্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, ডেস্টিনি এক্সপ্রেস লিমিটেড, ডেস্টিনি সিকিউরিটি ফোর্স লিমিটেড, কনফিগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। আমাদের আরেকজন ডিস্ট্রিবিউটর সে প্রশ্ন করেছেন, তানজি সৌরভ রব, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা 13 বছর অপেক্ষা করেছি, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি মুক্তি পেয়েছেন, আমাদের জেল থেকে মুক্ত হয়েছেন, ইনশাল্লাহ আমাদের ব্যবসা হবে। এখন আমরা মাল্টিপারপাসের বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার জন্য আর কতদিন আমরা অপেক্ষা করব? মানে প্রফিটের টাকা পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করব? না, প্রফিটের জন্য আমরা বিশ্বাস করি, আমরা তো বলেছি আল্লাহ যদি সব ঠিক রাখে আদালত কর্তৃক ইনশাল্লাহ আমরা ইনসাফ পাবো, এটা আমাদের বিশ্বাস। এই ইনসাফ পাওয়ার মাধ্যমে আমরা মানে আদালতের কার্যক্রম যখনই আমরা সুযোগ পাবো, এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং যে কথাগুলি কিছুক্ষণ আগে হয়ে গেছে, এটা পাওয়ার পরে আমরা 1 বছরের মধ্যে আমরা কমিটেড যে একটা না একটা প্রফিট আমাদের সভ্যদের ঘরে আমরা দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। সেটা নিয়ে আমরা মানে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে গুলাম মুর্শেদ ইবনে শহীদ উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ডেস্টিনির সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা সাধারণ ডিস্ট্রিবিউটরদের একটা আস্থার জায়গা, আমরা বিশ্বাস করি ওনাদের নেতৃত্বে ডেস্টিনি একটা ভালো অবস্থানে পুনরায় প্রতিষ্ঠিত হবে, কিন্তু বর্তমানে ওনাদের একে অপরের প্রতি খাদা চোরাচুরি চলছে, এটার সমাধান না পর্যন্ত কি ডেস্টিনি একটা সুন্দর গতিতে অগ্রসর হতে পারবে? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি এই ক্ষেত্রে বলতে চাই, সেটা হলো আসলে প্রথম কথা হলো আমাদের এই ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি গ্রুপে যে ট্র্যাজেডিটা ঘটে গেছে, এই ট্র্যাজেডিটার শুধু আমরা বাহ্যিকভাবে দেখেছি ট্র্যাজেডিটা ঘটেছে। পৃথিবীতে কোনো সমাজ বা পরিবার বা রাষ্ট্র যে কোনো জায়গায় যখনই কোনো প্রতিষ্ঠানের একটা বিপদ আসে, এই বিপদ কিন্তু ইউনিটি নষ্ট হওয়ার কারণে আসে। আবার যখন উন্নতি হয় তখনই কিন্তু ইউনিটির মাধ্যমে উন্নতি হয়। তাহলে এটা একটা মানে ভাইটাল ইস্যু, ভাইটাল পয়েন্ট। তো আমাদের এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের মধ্যে কিছু যে ছিল, যেটা ছিল মানে টপ সিক্রেট, যেটা মানুষ জানতো না, কিন্তু আমাদের কিছু পরিচালক যারা বিদেশে থেকে অনলাইনে
এমন কিছু বাজে বিহেভ তাদের কাছ থেকে আমরা পেয়েছি, এবং তাদের মধ্যে কিন্তু তারা বিভেদের সুর তাদের মুখ থেকে আমরা কিন্তু প্রথম অফিসিয়ালি পাবলিকলি পেয়েছি। তো এখন এই বিষয়টা মানে স্পষ্ট হয়েছে অনেক আগে থেকে, কিন্তু আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বলতে চাই, সময়ের প্রয়োজনে ইউনিটি হওয়ার জন্য রফিকুল আমিন স্যারের কোনো বিকল্প নেই, কারণ উনি তার শ্রমঘাম তার কন্ট্রিবিউশন দিয়ে প্রমাণ করেছেন সার্বিকভাবে যে ওনাকে এই প্রতিষ্ঠানের মধ্যস্থতায় প্রয়োজন, কারণ এই প্রতিষ্ঠানে আর কেউ হাল ধরার মতো ওই পরিস্থিতি নাই। দেখেন, আমরা যদি লিডারকে যদি না চিনতে না পারি, তাহলে আমরা কিন্তু আবারও ব্যর্থ হব। তাহলে আমরা অনেকে ডেস্টিনিতে আসলে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু লিডার এবং ম্যানেজারের যে বিষয়টা, এটা কিন্তু অনেকের কাছে অনেকে ক্লিয়ার না। তাহলে আপনি কাকে লিডার মানবেন, কে লিডার, কে একজন মানে জাস্ট একজন ম্যানেজার, এই জিনিসগুলো যদি আপনারা যদি এখন আমরা যদি ধরতে না পারি, তাহলে এটা আমরা দুর্ভাগ্যজনক। আমি বলতে চাই এটাই, আপনারা যেটা কথা বলতেছেন বিভেদ, এগুলি বিভেদ না, এগুলি কিছু মানুষ আবার ডেস্টিনিতে তাদের আগের জায়গাটা চায়। আমার মনে হয় এটা ছাড়া আর কিছুই না। এখন এই বিষয়টা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে অলরেডি আমরা শুনেছি যে আদালত কর্তৃক যে বোর্ড আছে, সেই বোর্ড কয়েকটা মিটিং করেছে, একটা জায়গায় অলরেডি তৈরি হয়েছে। ইনশাল্লাহ ইউনিটি তৈরি করার মাধ্যমে আমাদের আবার ব্যবসাটা চালু হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা আলোর মধ্যে দেখব। আর এর মধ্যে সবারই বুঝ হয়ে গেছে, আমার মনে সবাই সবার সাথে সংযত হয়ে আমাদের ইউনাইটেড হওয়াটা এখন মানে সময়ের দাবি, এবং এটাই আমাদের আসতে হবে। আমরা কোনোভাবে উদ্যুক্ত কোনো আচরণ দেখতে চাই না কারো দ্বারা। আমাদের সবারই উদ্দেশ্য এক এবং অভিন্ন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে সংযত থেকে ইউনাইটেড হয়ে আমরা আবার আমাদের এই টোটাল আঙ্গিনাটা সরব করি, এবং মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, এটার জন্য আমরা করতে পারি। আমি সবার প্রতি এটাই মানে আহ্বান জানাবো। আমরা আমাদের জায়গা থেকে ফ্লেক্সিবল হয়ে স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে আমরা প্রস্তুত। আমি বিশ্বাস করি ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াবে সহমর্মিতার মাধ্যমে। একজন আমাদের রিটার্ন সরকার প্রশ্ন করেছেন, আমরা নিয়মিত এই অনুষ্ঠান দেখতে চাই, এই বিষয়ে যদি আপনি বলেন। জি রিটার্ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এখন যেহেতু আমরা স্টার্ট করেছি, কারণ আমাদের কিছু প্রস্তুতির ঘাটতি ছিল, যেগুলো আমরা গ্রাউন্ড ওয়ার্ক করেছি, যেগুলো মানে স্পষ্টভাবে আনার মতো পরিস্থিতি ছিল, এই জন্য আমরা সময় নিয়েছি। ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে প্রতিনিয়ত অন্তত মান্থলি আমরা আমাদের এই সভ্যদের আমাদের সমিতির কি কার্যক্রম আমরা করছি, এটা আপনাদেরকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। রাজীব হোসেন নামে প্রশ্ন করেছেন, সম্পদ ফিরে পাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের আইনি বিষয়টি কোন পর্যায়ে আছে এবং এইগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? জি, আমরা ইনশাল্লাহ আশাবাদী, তবে আমরা এই প্রক্রিয়ায় মানে চলমান, এটা অলরেডি এটা আলোচনা হয়েছে। আচ্ছা, আমাদের আরো দর্শক যারা আছেন, আলমগীর হোসেন করেছেন যে আমরা নিয়মিত অর্থাৎ এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত এখান থেকে দেখতে চাই, যেহেতু আমরা মানে মাল্টিপারপাসের সাথে প্রায় 8.5 লক্ষ সভ্য আছে, তারা নিয়মিত এই বিষয়গুলো সম্পর্কে জানতে চায়। সে ব্যাপারে আপনি যদি জি একমত, আমরা বদ্ধপরিকর আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমরা দর্শক আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আলোচনার ফাঁকে আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি একটু বলেন যে আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ফেসবুক পেজ থেকে, জি জি, এবং ইউটিউব চ্যানেল থেকে, এই উদ্দেশ্যে যদি দর্শকদেরকে কিছু বলেন। জি হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের যারা সভ্যরা আমাদেরকে দেখছেন, আপনাদের প্রতি আপনাদের একজন ভাই দায়িত্বশীল হিসাবে যে দায়িত্বটা আপনারা দিয়েছেন, দায়িত্বশীল বলবো, এটা আমাদের একটা ভেরিফাইড পেজ। এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, কারণ এখান থেকে সঠিক তথ্য পাবেন। বাট অন্য কোনো পেজ কোনোভাবে আমরা কিন্তু সেটা আমাদের কোনো তথ্য যারা দিচ্ছে সেটা আমাদের কোনো ভেরিফাইড না, বরং আমাদের নাম দিয়ে যদি কোনো পেজ কোনো রকমের মানে উদ্ভট বা বিভ্রান্তিমূলক তথ্য দেয়, আমরা বরং আপনাদেরকে এই লাইভের মাধ্যমে মানে প্রতিজ্ঞাবদ্ধ যে এই ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিব আমাদের ইমেজ নষ্ট করার জন্য যদি কেউ কাজ করে। কারণ আমরা চাই আমরা সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে আমাদের সভ্যরা যেন সুনিশ্চিত থাকতে পারেন তাদের যে প্রেক্ষাপটটা কী অবস্থা আছে। সুতরাং আমাদের এই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখেন এবং এটাকে ছড়িয়ে দেন, যেন সবাই এই পেজ থেকে যেন সঠিক তথ্য পেতে পারে। মাল্টিপারপাসের পক্ষ থেকে কাস্টমাররা যারা আছেন তারা সার্ভিস পাওয়ার জন্য তারা মূলত কি করণীয়, এখন তারা যদি এখন সার্ভিস পেতে চায় সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন কিনা? যে প্রথমত দেখেন, সার্ভিস করার জন্য আপনারা জানেন আমরা কিন্তু একটা উপকমিটি তৈরি করেছি। এই উপকমিটি ঈদের পরপরই তাদের কার্যক্রম ব্যাপকভাবে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটে
দিকে আপনারা খেয়াল রাখবেন। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যারা সভ্য আছে তাদের কি কি করণীয় এবং তাদের করণীয় কি, এটা কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকি এবং অনেক তথ্য আপনারা ওখান থেকে পাবেন। আর এমনও হতে পারে আমরা ঈদের পরে হয়তো আমাদের যেহেতু এই প্রক্রিয়াটাকে আমরা চলমান রাখা যায় না, হালনাগাদ করার একটা বিষয় কিন্তু ঈদের পরবর্তীতে আপনারা জানতে পারবেন, সেটা আমাদের বোর্ডের ডিসিশনের প্রেক্ষিতে আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ। মাল্টিপারপাসের পক্ষ থেকে এখানে বলেছেন, আরেকজন প্রশ্ন করেন রিয়াজুল কবির, যে এই মাল্টিপারপাসের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আনুমানিক সময় কেমন লাগতে পারে? এটা তো আসলে আমি বলেই গেছি যে এটা তো আইনি প্রক্রিয়া। আমরা তো ভাই চাচ্ছি যে মানে ইনস্ট্যান্ট চাচ্ছি, কিন্তু এটা তো আমাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে না, আদালতের বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা অলরেডি সেই পদক্ষেপ অলরেডি হাতে নিয়ে নিছি। মোহাম্মদ খুকন নামে খুকন একজন প্রশ্ন করেছেন, শেয়ার কখন থেকে হস্তান্তর করা যাবে এবং এবছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন কিনা? না, এই রানিং বছরে তো আসলে ডিক্লেয়ার করার কোনো অপরচুনিটি নেই, যেটা আলোচনা হয়ে গেছে। কিন্তু আমাদের আশাবাদ যে আদালত কর্তৃক যেই ইনস্ট্রাকশন পাওয়ার পরে আমরা আগামী 1 বছরের মধ্যে লভ্যাংশ দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা মানে কাজ করছি। আর হস্তান্তরের যে বিষয়টা আছে, আপনারা জানেন আমাদের আইনি প্রক্রিয়াগুলোর পাশাপাশি আমরা আমাদের যে আগের যে সফটওয়্যার, সেখান থেকে ডাটাগুলোকে রিকভার করে আমরা আমাদের টোটাল বিষয়গুলোকে যখন অফিসিয়ালি স্মুথ করব, তখনই আপনার হস্তান্তর প্রক্রিয়ার ব্যাপারে আমরা সব কিছু করতে পারবো। অলরেডি আমাদের এর মধ্যে একটা অ্যাচিভমেন্ট হলো যে আমাদের মাল্টিপারপাসের অফিস কিন্তু আমরা সচল করতে পারছি। এই যে আজকে আমরা মাল্টিপারপাসের সমিতির অফিস থেকে কিন্তু আপনাদের সাথে কথা বলছি, তো এটাও কিন্তু আমাদের কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল, এটাও কিন্তু আমাদের জন্য একটা পদক্ষেপ। লুনা মিস্ত্রি প্রশ্ন করেছেন, ডিএমসিসিএল এর যে টাওয়ার প্যাকেজ ছিল সেটার কি হবে, সেটার ব্যাপারে যদি একটু। না, ওই তো আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট ঠিক থাকবে। আচ্ছা, আব্দুল আহাদ বলেছেন লোন ফাংশন বাতিল করতে হবে, পণ্য ভিত্তিক ইন্ডাস্ট্রি ব্যবসা করতে হবে, উনি বিষয়টা বলছে, এই ব্যাপারে যদি আপনি একটু। ভেরি গুড, একেবারে যৌক্তিক। আমাদের পরিকল্পনা হলো যে আমরা সুদভিত্তিক জীবন ব্যবস্থা আর যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আমরা প্রজেক্ট ভিত্তিক, আমরা শিল্প কারখানা ভিত্তিক, মানে প্রোডাক্টিভ খাতে আমরা বিনিয়োগ করব এবং লাভ লসের ভিত্তিতে। এবং আমাদের বিশ্বাস আমরা এই প্রক্রিয়ায় বাংলাদেশে আবার নতুন এক উদাহরণ সৃষ্টি হবে এবং সুদভিত্তিক জীবন ব্যবস্থায় উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক যে মানে কি বলে মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তা বা যে একটা সামাজিক যে বিষয়গুলো মানে স্মুথনেস যেটা দরকার আমাদের সমাজ প্রেক্ষাপটে, এটা আমরা আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রতিফলন ঘটাতে পারবো, এটা আমাদের বিশ্বাস। সুহেল রানা প্রশ্ন করেছেন, এখন কি শেয়ার কেনা যাবে? হ্যাঁ, ওই যে বললাম আমাদের 18 কোটি টাকা যেটা অবিকৃত আছে, চাইলে কেউ নিতে পারবে। সেটা নেওয়ার প্রক্রিয়াটা কিভাবে? সেটা প্রক্রিয়া হলো আমাদের অফিসে অলরেডি আমাদের ম্যানেজমেন্ট আছে, তারা যদি আবেদন করে আমরা এটা বরাদ্দ দিয়ে দিতে পারবো। তবে আমরা এটাকে অনলাইন করার জন্য একটু সময় লাগবে, কিন্তু অফলাইনে তাদেরকে যত রেকর্ড দেওয়া দরকার আছে আমরা সেটা দিতে পারবো। আচ্ছা, মুক্তাদির রহমান প্রশ্ন করেছেন, ভাই আমরা কি আদৌ টাকা ফেরত পাবো? স্যার তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন। জি হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি অনেকের আছে। দেখেন, যে রাজনীতির প্রশ্নটা যেটা স্যারকে নিয়ে আসছে সেটা হলো, দেখেন আমরা আমাদের এই প্রতিষ্ঠান চোখে লাগার মতো প্রতিষ্ঠান হওয়ার কারণে কিন্তু আমরা রাজনৈতিক রসায়নে পড়েছি। সেই কারণে স্যারের জায়গা থেকে এই ন্যায্যতা ফিরে পাওয়া এবং ভালো কাজ কন্টিনিউ করার জন্য যে কখনো যে কোনো মানে কোনো সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে না পারে, এই স্যারের রাজনীতির যে মানে মানে কি বলে মোটো, এটাও কিন্তু একটা বড় কারণ। স্যার এটা নিয়ে ব্যস্ত নাই, আর আমাদের এই কাজটা নিয়ে ব্যস্ত থাকার দরকার নাই, কারণ আমাদের কিন্তু অলরেডি কি আছে, আমাদের অলরেডি আমাদের যারা ডেস্টিনিতে যারা জড়িত ছিল, যারা পলিটিক্স করতে চায়, তারা একটা শ্রেণী করতেছে। স্যার শুধু জাস্ট একটা সিস্টেম দিয়ে দিছে, স্যার কিন্তু এটা নিয়ে ব্যস্ত নাই। আপনারা যে কথাটা বলছেন ভুল, এটা নিয়ে ব্যস্ত থাকার লোক আছে, সেটা নিয়ে কাজ চলতেছে, কিন্তু স্যারের জায়গায় তার ব্যবসা নিয়ে কাজ করছে। স্যারের বেশিরভাগ সময় কিন্তু ডেস্টিনিকে ঘুরে দাঁড়ানোর জন্য সকল গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে বসে আছে, আমার যতদূর জানা। রিয়াজুল কবির প্রশ্ন করেছেন, আমার নিকট থেকে অনেকে জোর করে ট্রি প্যাকেজের টাকা নিয়েছে, সেটার ব্যাপারে যদি কিছু বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে চেষ্টা করবেন আপনি তাদের কাছ থেকে আপনি একটা লিখিত একটা কি বলে স্টামের মধ্যে যদি আনতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি না আনতে পারেন, আপনি আমাদের কাছে আবেদন জানাবেন, সেই বিষয়ে আমরা আপনার এটাকে নোট রাখবো। কারণ যারা জোর করে নিয়ে গেছে তারা যেন আবার এসে আপনার টাকাটা নিয়ে যেতে না পারে, এই ব্যাপারে আমরা নজর রাখবো। কিন্তু এই ভূমিকাটা আপনাকে বেশি রাখতে হবে, এই কারণে আপনি এসে আমাদের কাছে এই জিনিসটা আবেদন আগে থেকে রেখে যাবেন।
কারণ ভবিষ্যতে যেন সে ক্লেম করতে না পারে, আপনার আপনার টাকাও নিল আবার সে এখান থেকে আবার টাকা দাবি করবে, দুইটা যেন না হয়। আমরা এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। মোহাম্মদ শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন, মাল্টিপারপাস থেকে কারা কারা লোন নিয়েছে তাদের তালিকা প্রকাশ করবেন কবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টার মানে যারা যাহারা লোন নিয়েছে প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু নিয়েছে। সুতরাং যেহেতু আমাদের এই টোটাল সমিতিটা ডেস্টিনির শর্ত হলো যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ছাড়া এখানে কেউ শেয়ার পারচেস করার সুযোগ নেই, সেই কারণে আমাদের এই টোটাল সমিতিটা ডেস্টিনির নির্ভরশীল ছিল। যেই কারণে ডেস্টিনির কার্যক্রম যখনই একটা চলমান হবে অটোমেটিকলি কিন্তু আমাদের এই লোন পরিশোধ করার প্রক্রিয়া তৈরি হয়ে যাবে। সুতরাং এখনই কোনো কিছু করতে হবে সেই সময়টা এখন আসেনি। তাহলে আদালত থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, আদালতের ইনস্ট্রাকশন আসার পরে এর পর্যায়ে দেখা যাবে আমাদের যারা লোন নিয়েছে তারা অলরেডি লোন শোধ করার জন্য তারাই এসে রেডি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো আমাদের বোর্ড মিটিংয়ের বোর্ডের সিদ্ধান্ত অনুসারে নেক্সট আগামী মাসে এই বিষয়টা আপনাদেরকে জানানোর একটা সময় আসবে মনে করছি। যদি আগামী মাসে নাও হয় তার পরের মাস থেকে এই প্রক্রিয়াটা চলমান হবে, এটা আমার বিশ্বাস। কাজী আনোয়ার হোসেন জুয়েল প্রশ্ন করেছেন, মাল্টিপারপাসে অফিসিয়ালি কার্যক্রম শুরু হবে কবে থেকে? যে অলরেডি অফিসে চলমান, আমরা অলরেডি সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে আমাদের কার্যক্রম দেখেন। কার্যক্রম কিন্তু যেহেতু দীর্ঘদিন একটা বিপর্যস্ত পরিস্থিতি ছিল, এই পর্যায়ে জিনিসগুলো গোছায় আনাটাও কিন্তু একটা কাজ। তাহলে এখন কিন্তু আমাদের এই উপকমিটি তৈরি করা থেকে শুরু করে এই টোটাল প্রতিষ্ঠানকে পরিচালনা করার যে প্রস্তুতি, এটাও কিন্তু কাজের অংশ, সেই কাজটা কিন্তু চলমান। আচ্ছা, প্রশ্ন আসছে আব্দুল আলিম, নির্দেশনাটা কেন আসছে না তা কি বুঝিয়ে বলবেন? নির্দেশনা আসার জন্য কি কি করা লাগবে সেটা তো আদালতের যা বিষয়। আপনারা করতে পারছেন না? না, কেন পারছে না? আমরা পারছি না এই কথা কেন হলো? আমরা পদক্ষেপ নিয়েছি, অলরেডি আদালত রায় দিবে, আদালতের করবে। আপনারা জানেন আদালতে সাবমিট করলে সাথে সাথে শুনানি হবে, ওটা তা না। এটা কিন্তু ফর দ্য টাইম লাগে, একটা সময় লাগে। সুতরাং এই সময়ের পরে যখন শুনানি হবে সেখান থেকে আমরা রেজাল্ট পাবো, এটা আমাদের বিশ্বাস। সেই নিরিখে আমরা আগাচ্ছি। মাহবুবুর রহমান প্রশ্ন করেছেন, পাওলোনিয়া মানি শিট দিয়ে মাল্টিপারপাসে শেয়ার কনভার্ট করে নিতে পারবো তো? আমি আপনাদেরকে একটু বলতে চাই, এটার জন্য আমাদের একটা সিদ্ধান্ত লাগবে এজিএম এ। আমরা আমাদের অডিট কার্যক্রম করার পরে আমরা যখন এজিএম ডিক্লেয়ার করব সেখানে আমরা এটা একটা সিদ্ধান্ত নিব। সেটা আমাদের আপনারাই সিদ্ধান্ত দিবেন সেটাকে আমরা কিভাবে করব। কিন্তু আমাদের কেউ কোনো প্রজেক্টে ক্ষতিগ্রস্ত আমরা চাই না। যদি সভ্যরা যদি মনে করে যে এই প্রজেক্টের বিষয়টাকে অ্যাডজাস্ট করার একটা আনলে সবার জন্য মঙ্গল হয়, আমরা সেটাই করব। সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। মহিউদ্দিন আজাদ প্রশ্ন করেছেন, রফিকুল আমিন স্যারকে কবে থেকে দায়িত্ব দেওয়া হবে? জি, আপনারা কিছু জিনিস আসলে সবকিছু এক্সপোজারে থাকতে হয় না। আপনারা অচিরেই কয়েকদিনের মধ্যে একটা ভালো সংবাদ শুনতে পাবেন। এটা আমি আপাতত আজকে নাই বললাম। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে সুনীল দেশ, উনি রেখেছেন, আলোচনা সমালোচনা থাকবে, এর মধ্যে থেকেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে, জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, রুস্তম আলী CHCP লিখেছেন, টি প্লান্টেশনে 15,000 টাকা বিনিয়োগ করেছি, এই টাকা কি ফেরত পাবো? কেন পাবেন না? অবশ্যই পাবেন ইনশাল্লাহ। কারণ আমাদের সম্পদ আছে, আমাদের সব কিছুই আছে, এবং ট্রি প্লান্টেশনেরও আমরা অ্যাসেসমেন্ট করতেছি ইনশাল্লাহ। মানে হয়তো যেভাবে প্রফিট দেওয়ার কথা ছিল সময়ে, পরিস্থিতির কারণে হয়তো ওইভাবে দিতে পারবো না, কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ, এটা বলতে পারি। আরিফ নাচুল থেকে প্রশ্ন করেছেন, টি প্যাকেজ দিয়ে কি মাল্টিপারপাসে শেয়ার প্যাকেজ নিতে পারবো? সেটা আমি অলরেডি কিছুক্ষণ আগে বলে দিয়েছি। আমরা দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা দিয়েছি, একদিনে আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করব না, আমরা পরবর্তী সময়ে আবার দেওয়ার চেষ্টা করব। আমি সর্বশেষ অবস্থায় চলে আসা অবস্থায় আমি এই মুহূর্তে আমাদের যিনি অতিথি আছেন, আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে এগুলা ধারাবাহিকভাবে সামনে যে আমাদের অনুষ্ঠান হবে, যে দ্বিতীয় যে পর্বটা হবে সেই পর্বে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটুকু আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং কমেন্টের পাশাপাশি পরবর্তী যে লাইভ অনুষ্ঠানটা হবে, দ্বিতীয় পর্ব যেটা হবে, সেই পর্বে আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন। আপনারা প্রশ্নটা করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমাদের অতিথি সেই প্রশ্ন উত্তর দিবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের সম্মানিত দর্শক যারা বিভিন্ন পেজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজে যুক্ত ছিলেন অনেক 1000-এর উপরে, তারপরে আমার ডেস্টিনি পেজ থেকে ছিল প্রায় 1500, 2000-এর কাছাকাছি, মাল্টিপারপাস থেকে 2000-এর উপরে যুক্ত ছিল অনেকেই। যারা এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, যুক্ত ছিলেন এবং বিভিন্ন কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সকলের উদ্দেশ্যে আপনি এই প্রতিষ্ঠানের এই বর্তমানে অন্তর্বর্তী যে ব্যবস্থাপনা কমিটি আছে, এই কমিটির সভাপতি হিসাবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে আমাদের প্রতি যে আস্থাশীল, এই যে আপনারা এতগুলি মানুষ লাইভ দেখলেন, এটাই কিন্তু তার প্রমাণ।
তো আমরা আপনাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি যে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে বিরতিহীনভাবে এই প্রতিষ্ঠানকে সচল করার জন্য অলরেডি কার্যকরী অনেকগুলি পদক্ষেপ কিন্তু নিয়েছি, যেটা আমি অলরেডি আমরা আলোচনায় বলেছি। শুধু আপনাদেরকে এইটুকু বলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা আসলে বৃত্তের বাইরে গিয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেছি, কারণ এটা ছিল আমাদের জন্য একটা কমিটমেন্ট। কারণ আপনারা জানেন এখানে যারা দায়িত্ব পালন করে এখানে কিন্তু মূলত অনেক সময় দিতে হয় সোসাইটিকে। আমাদের অর্থ আয় করার জায়গা হলো ডেস্টিনি 2000 লিমিটেড। তাহলে আমরা যারা অন্তত বিজনেসে এক্সপার্ট হয়েছে আল্লাহ রহমত নিয়ে, আমরা কিন্তু 2000 লিমিটেডে বা যেখানে ব্যবসা করার সুযোগ, সেখানে যখন সময় দিব প্রচুর অর্থ আয় করার সুযোগ আমাদের আছে। কিন্তু সেটাকে একটা সাইডে রেখে এই প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখানোর জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা সকল কিছুকে এক সাইড করে এটাকে প্রায়োরিটি ওয়ার্কে নিয়েছি। শুধু এইটুকু বলবো আপনাদের সহযোগিতার প্রয়োজন। আর সভ্যদের উদ্দেশ্যে একটা কথা বলবো, রফিকুল আমিন স্যারকে ইমেজ যারা নষ্ট করছে তাদের ব্যাপারে একটা সোচ্চার থাকবেন, কারণ এই প্রতিষ্ঠানের প্রাইড কিন্তু রফিকুল আমিন স্যার, এই প্রতিষ্ঠানের মানে সার্বিক উন্নয়নের প্রতীক কিন্তু রফিকুল আমিন স্যার। তাহলে ওনার এই পরিকল্পনা এবং বাস্তবায়নকারী হিসেবে উনি যে এমন একটা মানুষ, এই পৃথিবীতে বিরল একটা মানুষ, তো তাকে বিতর্কিত করার যারা চেষ্টা করে তারা আপনারা এই ব্যাপারে কিন্তু সোচ্চার থাকবেন। তবে হ্যাঁ, অনেক দিন ধরে আমরা আসিনি অনলাইনে, ইনশাল্লাহ এবার থেকে রেগুলার আসবো। আমরা আশা করছি এই টোটাল আপনাদেরকে অনেকে অন্ধকারে রাখার চেষ্টা করেছে, অন্ধকারে থাকার সুযোগ নেই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমৃদ্ধির জায়গা যাব, এটা আমাদের বিশ্বাস। এবং আমার এই কথাগুলি যারা শুনলেন, আবুল হাসান ভাইয়ের সঞ্চালনায় যারা চমৎকারভাবে যে প্রশ্নগুলো করেছেন, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে এই সমিতির দায়িত্বশীল হিসেবে তথ্যগুলি তুলে ধরার। আশা করি আপনারা এই তথ্যের মাধ্যমে একটা ধারণা পেয়েছেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমৃদ্ধিশালী হব, এই প্রতিশ্রুতি আমাদের মধ্যে আছে। আমার জন্য দোয়া রাখবেন, আমাদের যারা বোর্ডে আসছে তাদের জন্য দোয়া রাখবেন, রফিকুল আমিন স্যারের জন্য রাখবেন। আমরা সকল সভ্যের জন্য দোয়া রাখি। আমরা সবাই সবার অর্থনৈতিক সমৃদ্ধি এবং সবাইকে যেন জীবদ্দশায় আবার এই প্রতিষ্ঠানের যে জৌলস সেটার জন্য আবার দেখাইতে পারি, এরকম একটি শুভকামনা সকলের প্রতি রাখছি, আল্লাহর কাছে কামনা করছি। দোয়া রাখবেন সবাই। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, দেখতে দেখতে প্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শুরুতে কি আপনারা বিভিন্ন বিষয়ে আজকে আমাদের যে অতিথি আছেন উনি বিষয়গুলো বলেছেন। আপনাদের আমরা বিশ্বাস করি যে আপনারা সকল প্রশ্ন উত্তর পেয়েছেন, যারা প্রশ্ন করেনি তারা উত্তর পেয়েছেন। আমরা কিছু বিষয় নিয়ে বসেছিলাম যে আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে, আপনাদের যে চাওয়াগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমাদের অতিথি এই বিষয়গুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। পরবর্তী পর্বে আবারও এই বিষয়গুলো নিয়ে কথা আলোচনা হবে, বিস্তারিত আপডেট দেওয়া হবে। বিশেষ করে আপনারা সঠিক তথ্য এবং ভালো তথ্য এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজটিতে অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন। ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে 8.5 লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান, এটা হচ্ছে 8.5 লক্ষ মানুষের নির্ভরযোগ্য একটা স্থান। এবং ডেস্টিনি মাল্টিপারপাস আগামী দিন শরিয়া মোতাবেক শতভাগ হালালভাবে সুদবিহীন ব্যবসা করতে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পদ যা আছে কেন নিরাপদ, বিনিয়োগকারীদের সম্পদগুলো কেন নিরাপদ। আমরা বিশ্বাস করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের সেই সঠিক তথ্যটুকু পেয়েছেন। আপনারা নিরাপদ জায়গায় আছেন, নিরাপদ স্থানে আছেন, নিরাপদ প্রতিষ্ঠানে আছেন, নিরাপদ ব্যক্তির সাথে আছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আগামী প্রোগ্রামে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।